নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আমরা প্রাচীন কালের কথা কোথা থেকে জানতে পারি, আমরা আমাদের ইতিহাস সেটা সম্বন্ধে কোত্থেকে জানতে পারি, কোথা থেকে সমৃদ্ধ হই আমরা ইতিহাস সম্পর্কে। ইতিহাস বই থেকে আপনারা বলবেন, এবং তাছাড়াও বিভিন্ন মানুষজন যারা সেই সময় কাজ করেছেন, কৃতি যারা কাজ করেছেন, যারা সমাজের সঙ্গে ছিলেন, সমাজের উন্নতির ক্ষেত্রে কাজ করেছেন, তারা বিভিন্ন ধরনের বই লেখেন এবং সেই বইগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের কথা জানতে পারি। তারা তাদের নিজেদের মেমোয়ার লেখেন, নিজেদের কর্ম অভিজ্ঞতা, সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র লেখেন। কিন্তু এই মুহূর্তে সরকার, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এতটাই কি ভয় পেয়ে গিয়েছে যে তারা বই লেখার ওপর পর্যন্ত আইন আনছে, এবং কেন্দ্রীয় সরকারে কর্মরত, উচ্চ পদস্থ কেন্দ্রীয় সরকারে কর্মরত কোনো ব্যক্তি তার রিটায়ারমেন্টের পরবর্তী 20 বছর পর্যন্ত কোনো বই লিখতে পারবে না। এই ঘটনাটা কেন ঘটলো হঠাৎ করে? কেন্দ্রীয় সরকার কেন এই মুহূর্তে এই ধরনের আইন আনছে আপনারা বুঝতে পারছেন? তার কারণটা কিন্তু একটাই, যে গত কয়েকটা সপ্তাহ ধরে, কয়েকটা সপ্তাহ বলতে ম্যাক্সিমাম 2 সপ্তাহ ধরে ভারত সরকার সম্পূর্ণভাবে নড়ে গিয়েছিল একটা বইয়ের উপর নির্ভর করে, এবং সেই বইটাকে হঠাৎ করে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ভাষণ দেওয়ার ক্ষেত্রে রাহুল গান্ধী নিয়ে এসেছিলেন, এবং কর্নেল নারভানে তার লেখা 4 স্টার্স, এই যে বইটা, এই যে বইটা রীতিমতন কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। কারণ ভারতবর্ষকে আক্রমণ করেছিল চীন, এবং সেই সময় কর্নেল নারভানে, তিনি ভারতবর্ষের প্রাক্তন সেনা প্রধান ছিলেন কর্মরত অবস্থায়। তিনি তার এই যে নিজের লেখা বই, সেখানে তিনি লিখছেন যে আমি সেই সময় রাজনাথ সিং জিকে ফোন করেছিলাম। রাজনাথ সিং জি আমাকে বলেন যে আমি হায়ার অথরিটিকে জানিয়ে তারপর আপনাকে সিদ্ধান্ত জানাচ্ছি, এবং হায়ার অথরিটি 2 ঘন্টা আমাকে অপেক্ষা করিয়ে রেখে নরেন্দ্র মোদী তিনি রাজনাথ সিং জিকে জানান, এবং রাজনাথ সিং জি আমাকে জানান যে নরেন্দ্র মোদী বলেছেন जो উচিত সমঝো वही करो। তো এই কথাটা যেভাবে একদম ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং যে বইটার থেকে কোট করেছেন রাহুল গান্ধী, সেই বইটাকে পর্যন্ত নিয়ে চলে এসেছিলেন। সেই বইটা যে লিখেছিলেন কর্নেল নারভানে তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে। তিনি তো আর আকাশ থেকে এই কথাগুলো লেখেননি, তিনি কমপ্লিটলি তখন বলেছিলেন যে আই ওয়াজ ফিলিং কমপ্লিট অ্যালোন বাই দ্যাট টাইম, যখন আমার কাছে এই ধরনের একটা মেসেজ এলো রাত 10:30 নাগাদ, जो উচিত সমঝো ওহি করো, আমি জানতাম না তখন আমার কি করা উচিত। এবং এই যে পরিস্থিতিতে তাকে পড়তে হয়েছিল সেটা সম্বন্ধে তিনি জানিয়েছিলেন দেশের মানুষকে। যারা সেই বই পড়তো, যারা সেই বই পড়তো না, রাহুল গান্ধী নিয়ে এসেছিলেন সংসদে, সেটার থেকে রাহুল গান্ধী যদি বলতেনও সেদিন বলতেন, এবং শাসক পক্ষের পক্ষ থেকে কেউ কোনো ধরনের কোনো আপত্তি জানাতো না। তাহলে কতজন বলুন তো এইটা নিয়ে আলোচনা করতো? কটা মিডিয়া হাউস কিংবা কটা ইউটিউব চ্যানেল এটা নিয়ে আলোচনা হতো? রাহুল গান্ধীর মতন বলে চলে যেতেন, এবং তার পরবর্তীতে আলোচনাও হতো না। যেহেতু এতটা প্রতিরোধ তৈরি হয়েছিল, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি আন্দোলন করেছিলেন। তিনি সাধারণত এই ধরনের একদম ক্ষিপ্ত হয়ে আন্দোলন করেন না, কিন্তু তিনি আন্দোলন করেছিলেন। তাকে পাশ থেকে দাঁড়িয়ে সাপোর্ট করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা বলেছিলেন উঠে দাঁড়িয়ে পাশ থেকে, এই বই ছাপানোই হয়নি, তো এই যেই বই ছাপানোই হয়নি সেই বই থেকে রাহুল গান্ধী কোট করেন কি করে? এবং তারপরের দিন রাহুল গান্ধী নিজে বইটা নিয়ে চলে আসেন। তো এই যে বই নিয়ে চলে আসা, এই বই নিয়ে চলে আসাটা আর পরবর্তীতে হবে না, এবং এর মূল যে জায়গাটা, 20 বছরের জন্য কুলিং অফ, এই ফ্রেজটাকে ব্যবহার করে সরকার এই নতুন আইন আনছে এই মুহূর্তে, যে কোনোভাবেই ভারতবর্ষের সেনার সঙ্গে যুক্ত থাকা কোনো রিটায়ার্ড মানুষজন, ভারতবর্ষের বিভিন্ন দপ্তর, সেগুলো কোন কোন দপ্তর একদম নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে, যেগুলো ভারত সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত প্রত্যক্ষভাবে, সেই দপ্তরগুলো তাদের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন মানুষজন, উচ্চ পদস্থ মানুষজন, তারা এই মুহূর্তে আর কোনো মতেই তাদের রিটায়ারমেন্ট 60 বছর এবং তার 20 বছর পর, অর্থাৎ তার জীবনের 80 বছর পর্যন্ত তিনি বেঁচে থাকবেন, কিন্তু কোনো ধরনের কোনো বই লিখে যেতে পারবেন না, এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতা জানানোর আর কোনো ক্ষেত্রই থাকছে না। এই আইনটা এই মুহূর্তে আনতে চলেছে ভারত সরকার, এবং অবশ্যই এই মুহূর্তে তার প্রেক্ষাপটটা এটাই। আর কোনো প্রেক্ষাপটে এই ধরনের একটা আইন আনা হতে পারে না। এবং আপনারা জানেন যে ভারতবর্ষের যে বর্তমান কেন্দ্রীয় সরকার রয়েছে, তারা বিভিন্ন সময় সেনাদের নামে, ভারতীয় সেনা যে গর্বের জায়গা তৈরি করে রেখেছে, তাদের নামে ভোট পর্যন্ত চায়।
কয়েকদিন আগে নরেন্দ্র মোদী গিয়েছিলেন আসামে, সেখানেও তিনি সেনাদের নামে ভোট চেয়েছেন, অপারেশন সিন্দুরের নামে ভোট চেয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইক তার নামে ভোট চেয়েছেন। এবং সেই যে ভোট চাওয়ার বিষয়টা সেনাদের নামে, সেনাদেরকে সামনে রেখে ভোট চাওয়ার বিষয়টা, সেটা তারা করেন, কিন্তু আদপে সেনাদের সঙ্গে দেখা করেন কতজন? সেনাদের কার্যক্ষেত্র শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে তাদের জীবনটা কিভাবে চলছে সেটা নিয়ে ভাবিত থাকেন কতজন রাজনৈতিক নেতা? রাহুল গান্ধী রিসেন্টলি কিন্তু বহু সেনা প্রধান তাদের সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করে তাদের রীতিমতন তাদের যা বক্তব্য ভারতবর্ষ সম্পর্কে, তাদের যা বক্তব্য নিজেদের জীবন সম্পর্কে, সমস্তটা তারা তাদের পার্সোনাল কিছু কথা রাহুল গান্ধীকে বলেছিলেন। দেশের বিরোধী দলনেতা তাকে জানিয়েছিলেন এবং রাহুল গান্ধী সেগুলো শুনেছিলেন এবং ভিডিও সেই আপলোড হয়েছিল কংগ্রেসের ইউটিউব চ্যানেলে। আপনারা দেখুন ভিডিওর কিছু অংশ এবং আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে ভারতবর্ষের জন্য যারা প্রতিনিয়ত লড়াই করছেন, ভারতবর্ষের থাকা মানুষ এই মুহূর্তে যেভাবে শান্তিতে আছেন, তার মূল কৃতিত্ব যাদের উপর বর্তায়, তারা এই মুহূর্তে এইটুকুও স্বাধীনতা আর পরবর্তীতে পাবেন না যে তারা রিটায়ারমেন্টের পরবর্তীতে তাদের নিজেদের জীবনটা, ব্যক্তিগত জীবনটা তারা একটা বইতে রেখে যেতে পারে তার পরবর্তী প্রজন্মের জন্য। সেই বই হয়তো বিশেষ বিক্রিও হবে না, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য তার একটা ইতিহাসের দলিল হিসেবে রেখে যেতে পারে। এই বিষয়টাও আর কোনো মতেই তাদেরকে অ্যালাওয়েন্স দেওয়া হচ্ছে না। 20 বছরের জন্য সম্পূর্ণ রেস্ট্রিক্টেড। তিনি 60 বছর রিটায়ার করবেন এবং 80 বছর পর্যন্ত তিনি কোনো বই লিখতে পারবেন না। সমস্তটা রাখলাম আপনাদের সামনে। রাহুল গান্ধীর বক্তব্য আপনারা দেখুন, তাদের সঙ্গে আলোচনা মুহূর্ত আপনারা দেখুন। আপনাদের মতামত সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ। मिलिटेंट के साथ मुझे देखा होगा तो मेरे 5 बजे ही लिखा bullet through spine. It was 1994. Majorly, we have got two major issues. Ex-servicemen contributory health scheme, ECHS, which gives the health care system to the defense forces. You had raised it in standing committee on defense that we cannot leave our soldiers unattended like this if you don't give the funds. Yes. And thereafter, we have launched a campaign all throughout the country, and 400 ECHS our teams have gone to collect the bills. So government has got worried why these people are collecting the bills. So they have issued instructions to the emails and instructions to all the hospitals not to give any bill. He's squad leader Sudeep. He's a doctor and also running a ECHS hospital. They are playing it a clever game actually. Earlier what they used to do, after every 2 or 3 months the payment used to come. So that hospital didn't have any problem in running all the things. But last 2 years what they don't give any payment since last 9 months, and ultimately they gave it on 31st of March, and you can't do anything, and everything, or almost 30% of the amount what they give that goes back to the government. How does that work? Actually sir, you can't adjust that amount of money. Suppose if you want to buy something, you cannot buy it on 1st of April, because ultimately on 31st April the settlement of the bill takes place. So almost whatever they give, last year I received 3 crore at 5 p.m. on 31st of 2025. You can't do anything of that money. Ultimately 30% of that amount has to go back to the Ministry of Finance. That is happening since the last But 2 then years. I don't understand why they're giving you that money just to take it back. Because the financial year is over. So that is the thing. It's being too clever. By They're just not giving the money. They're just not giving the money and not in time. How much is outstanding? So, for last 5 years, backlog has been increasing. 1st April 2025, the backlog was about 6,000 crores. And expenditure. How much was it last year? They gave 7,000 crores. This year they gave 8,000 crores, but the backlog itself was 6,000 crores. So to do the expenditure for this current year, only 2,000 crore was left. So the backlog carry But forward. what happens to all these people who are sick? Sir, there are two major issues. One is that those who are sick, hospitals are not accepting them. They are empaneled hospitals. They say, we will not give you appointment, and they delay the treatment. And But if cancer treatment is delayed, then that's over. What That's is that? over. And these are all service members. Current soldiers are covered by the military hospitals. They got nothing to do with us. These are all ex-servicemen, ex-soldiers who are entitled to this scheme. It's not my job to say where the government should mobilize the funds from.
Governments can mobilize funds anyway. It is the intent. Central government health scheme, which is meant for the bureaucrats and others, that seems to have no shortage of funds. Why for the soldiers? First thing is that we should liquidate the carry forward liabilities of previous year and current year on 31st of March. That is the first primary thing. If that happens, then probably that 12,000 crores of next year may give little bit of functionality to ECHS. And secondly, cancer treatment should be very importantly cannot be stopped, because one cycle goes off, and if it is missed, then the chap is gone. आप मुझसे क्या चाहते हैं, मुझे क्या करना है आपके लिए? So there are two things, sir. First is the funds to be provided to ECHS, and second thing, sir, these ECHS is not fully well functional. All problems are known to the people. This is the only thing which is helping the soldiers and officers of the retired people, and there are a lot of problems because of that. They don't get the proper treatment. So this system should be done properly, and funds, whatever is required, to be given to them. So after the service, they can be looked after. ECHS में जो सॉफ्टवेयर है उसमें हर मेडिसिन का नहीं है, तो डॉक्टर साहब अगर उसको पेन से लिख दिया करें कि भैया ये आप एलपी कर लो, ये आपका क्लेम, तो उनका जो पेन से लिखने का है नहीं आर्डर, तो वो क्लेम इंडिविजुअल उसको सर पे करता है अगर वो परचेज करेगा जो सिविल से लिखा हुआ दवा। और सर जैसे एक्सरसाइज कुछ लिखते, जैसे मेरा प्रोस्टेट का हुआ तो यूरिन लीक होती रहती है, तो इसमें बायो पे फीडबैक एक्सरसाइज बताई है, तो हमें बाहर से कराना पड़ रहा, तो ECHS से यहाँ से कई सिस्टम इज नॉट तो 55,500 रुपया, एक 50 to 60,000 से ज़्यादा हुई। मेडिसिन सर जेनरिक ली जा रही हैं, थोड़ी सी अगर बेस्ट मतलब क्वालिटी के हों तो, क्योंकि वो जो हम डॉक्टर साहब के पास जाते हैं तो बोलते नहीं ये इनको रहने दो, आप मतलब अपना वो LP करो, बाहर से लो, तब आपको कामयाब हो। Important issue is the disability pension. These people have got disabled during operations or otherwise due to service conditions. Somebody is Siachen, their foot has got frostbite, this, that, everything, lot of things are there. And their disability pension was tax-free from 1922 onwards. From the Income Tax Act 1922, under section 60, they said it will be tax-free. The same provision of 1922, they were incorporated in 1961 Income Tax Act. So what disabled were given separate section relaxation, that 100% exemptions, and other disabled also given under different sections. This thing continued till today, sir. It will end at 31st March. Sir. Now the years of tax exemption, they've just taken it away in this finance bill, sir. How much money are they saving? There is some perception 50, that 60 it crores. is being given just like that. So not 103 years have passed and we are exempted from income tax. And suddenly my senior veterans who have sustained amputations and all, For last now 30, 40 from years 1st they are getting April exemption. we will be asked to pay income tax. Basic issue is that when it was carrying on for last 104 years, why should it be stopped? Everybody, whether invalidated out or retained in service or aggravated attributable to military services, they should continue to get it without any distinctions. The Save ECHS campaign and Save Disability campaign is there, sir. Okay. It will be great, sir, if you can